আমার আজকের গল্প পাঞ্জাবের এক পুরনো শহর অমৃতসরকে নিয়ে। এবার লাইনটা দেখুন, এই লাইনটা এই পাশ দিয়ে ঘুরে ওই পাশ দিয়ে গিয়ে তারপরে ওইদিকে যাচ্ছে। আমাদের অমৃতসর, কাশ্মীর এবং কাটরা ভ্রমণের প্রথম ডেস্টিনেশন ছিল এটাই। আপনারাও যদি কাশ্মীর ভ্রমণ প্ল্যান করতে চান তাহলে যাত্রাপথে এই শহরকে আপনাদের ভ্রমণ ডেস্টিনেশনে রাখতেই পারেন। জালিয়ানওয়ালাবাগের মতন মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে রয়েছে এই শহর। এই শহরেই রয়েছে ভারত পাকিস্তানের সীমানা আটারি ওয়াগা বর্ডার। আর এই বর্ডারেই বিকেলবেলার ফ্ল্যাগ ডাউন সেরিমনি দেখবার মতো। আর যেখানে ভারতীয় জওয়ানরা আমাদের সুরক্ষার জন্য দিন রাত পাহারা দিয়ে চলছে, সেখানে তো একবার বলতেই হবে। এপ্রিল মাসের 2 তারিখ আমরা দুর্গিয়ানা এক্সপ্রেস করে দুপুর 12:10 কলকাতা স্টেশন থেকে রওনা দিলাম অমৃতসর জাংশনের উদ্দেশ্যে। এই ট্রেনে স্লিপার কোচের ভাড়া 745 টাকা আর 3 টায়ার এসির ভাড়া 1945 টাকা। তবে এই ট্রেন সপ্তাহে শুধুমাত্র 2 দিনই চলে, মঙ্গলবার এবং শনিবার। এই ট্রেন ছাড়াও সপ্তাহে 7 দিন হাওড়া স্টেশন থেকে হাওড়া অমৃতসর মেলও অমৃতসরে যায়। তবে সেক্ষেত্রে সময় লাগে 37 ঘন্টা। আর এই দুর্গিয়ানা এক্সপ্রেস আপনাকে অমৃতসর পৌঁছে দেবে 29 ঘন্টায়। আমরা 3 টিয়ার এসিতে আমাদের টিকিট বুক করেছিলাম। সেই দিনটা গল্প আর আনন্দ করতে করতেই চলছিলাম সামনের দিকে। এই আগামী 15 দিনের ট্রিপের এক্সাইটমেন্ট নিয়ে আর বাইরের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আজকের দিনটা ট্রেনেই কাটিয়ে দিলাম। ঘড়িতে বাজে এখন 8:18, পৌঁছে গেলাম মুরাদাবাদে। টাইম ছিল 7:50, একটুখানি লেট হয়েছে। তবে রাত্রিবেলা, গতকাল রাত্রিবেলা ভীষণ জোরে ট্রেনে দিয়েছে। এখন 8:18-তে মুরাদাবাদে পৌঁছে গেছি। ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই পেছনে। এখানে খাওয়া দাওয়া করবো। এখন 8 মিনিট দাঁড়াবে এখানে, তার মধ্যে কিছু খাওয়া দাওয়া কিনে আবার উঠে যাবো ট্রেনে। ছোটবেলায় ব্যবসায়ী খেলার সময় নকল টাকা দিয়ে যেসব শহরগুলোকে খুব অনায়াসেই কিনে ফেলতাম, লুধিয়ানা, জলন্ধর, অমৃতসর, সেই শহরগুলোকেই হোয়ার ইজ মাই ট্রেনের অ্যাপে আমাদের যাত্রাপথের অংশ হিসাবেই দেখতে লাগলাম। আর দেখতে দেখতে এই সব শহরগুলোকে একের পর এক পার করে আমরা 29 ঘন্টা জার্নি শেষ করে বিকেল 5:20 রাইট টাইমেই পৌঁছে গেলাম অমৃতসর শহরে। আমরা যে ট্র্যাভেল এজেন্সির সাথে কাশ্মীর ভ্রমণে এসেছিলাম, তারাই অমৃতসর স্টেশনের বাইরে আমাদের হোটেলে নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করে রেখেছিল। আমাদের লাগেজপত্র সব কিছু বাসে উঠিয়ে আমরা বাসে করে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। হোটেল ছিল একদম স্টেশনের সামনেই। চলুন আমরা যে হোটেলে ছিলাম অমৃতসরে, সেই হোটেলটাকেও একবার দেখিয়ে দিই। এই যে রুমের ভেতরে ঢুকছি, রুমের ভেতরে একটা বড় বেড রয়েছে, 2 জন শোয়া যায়, 3 জনও শুতে পারবে। ফোন রয়েছে একটা। রুমটা এসি রুম, পাখাও আছে। এসি চললে আর পাখা লাগবে না। 2টো এখানে চেয়ার, টিভি আছে রুমে। এখানে রয়েছে একটা আয়না, খুব বড় আয়নাটা। তারপরে এখানে একটা কবার্ড দিয়েছে। ওয়াশরুমে শাওয়ার রয়েছে, কোমোড, এখানে একটা বেসিন রয়েছে, আর ওয়াশরুমে একটা আয়না রয়েছে। অমৃতসরের সবথেকে ফেমাস দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম হল স্বর্ণ মন্দির বা হরমন্দির সাহিব। দুর্গিয়ানা এক্সপ্রেস করে অমৃতসর আসার আরও একটা বড় কারণ হলো আপনারা বিকেল 5:20 অমৃতসর পৌঁছে হোটেলে কোনোভাবে ফ্রেশ হয়ে রাত্রিবেলা চলে যান রাতের স্বর্ণ মন্দির দেখতে। আমাদের ট্যুর প্ল্যানের পরের দিন সকালবেলা স্বর্ণ মন্দির দেখতে যাওয়ার কথা থাকলেও আমরা কোনোভাবেই রাতের স্বর্ণ মন্দিরকে মিস করিনি। রাতের এই আলো ঝলমল স্বর্ণ মন্দিরের শোভা দেখে সত্যি চোখ একদম জুড়িয়ে যাওয়ার মতো। শিখ ধর্মের পবিত্র এই তীর্থস্থান দেখে বলতেই হবে অমৃতসর আসা একদমই সার্থক।
স্বর্ণ মন্দির থেকে বেরিয়েই চোখে পড়ল এই প্রাচীন শনি মন্দির, যেটা স্থাপনা হয়েছিল 1761 সালে। স্বর্ণ মন্দির থেকে বেরিয়ে ফেরার পথে রাস্তায় চোখে পড়বে বিভিন্ন ধরনের খাবারের দোকান, সাথে রয়েছে বিভিন্ন ধরনের কেনাকাটি করার সামগ্রী। এখানে আমরা দেখতে পেলাম অনেক কানের দুলের দোকান, সাথে দেখতে পেলাম তলোয়ার বিক্রি হচ্ছে কিছু দোকানে। RC রেজেন্সি, এই হোটেলেই আমরা ছিলাম অমৃতসরে। হোটেলটা স্টেশন থেকে অনেক কাছে, হাঁটা পথে বলতে পারেন 7 থেকে 8 মিনিট। এখানকার সাইট সিংয়ের খরচাপাতি কেমন সেটা জানার জন্য এক অটো চালকের সাথে পরিচয় করলাম আমি। तो भैया ये ऑटो अगर पूरा बुक करेगा कोई, हाँ जी भैया, तो ये रिजर्व करने का क्या प्राइस लगेगा? भैया 1000 रुपये लगता है पूरे दिन का। अच्छा, हाँ, क्या क्या घुमाएंगे 1000? दुर्गाना मंदिर हो जाएगा, जलियावाला बाग है, गोल्डन टेम्पल है, वैष्णो मंदिर और बाघा बॉर्डर है। अच्छा, हाँ, तो पूरे दिन का ये घुमा पूरा देंगे? दिन का कोई पार्किंग कोई टूल टैक्स नहीं लगेगा। पूरा 1000 में हाँ, सब पूरे कुछ 1000 हो जाएगा। इसमें मैक्सिमम 5 हाँ, लोग भी जा सकते हैं। 5 लोग बैठ जाते हैं, 6 लोग। अच्छा, तो आपका मोबाइल नंबर भी बता दीजिए। 9876834651। अच्छा, तो कोई आएगा तो इसमें कांटेक्ट हाँ, करके आपको कॉन्टेक्ट करेगा, मैं आपको घुमा বুক देगा। कर सकता है। ঠিক है, থ্যাংক ইউ। গুড মর্নিং, অমৃতসরে দাঁড়িয়ে আছি এখন, ঘড়িতে বাজে সকাল 9:08। সকালবেলায় জুপিটার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমাদের জন্য ট্যুরিস্ট বাস পাঠিয়ে দিয়েছিল, আর এই বাসে করেই আজকে আমাদের পুরো অমৃতসর সিটি ট্যুর হবে। আমাদের হোটেল থেকে 10 থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম গোল্ডেন টেম্পলের সামনে। এই জায়গাটার নাম হচ্ছে ঘি চক বা কেও মন্ডি চক। এই জায়গায় কিন্তু আমাদের বাস থেকে নামিয়ে দিল, কারণ এরপরে আর বড় গাড়ি ঢুকবে না। দেখুন আমি দেখাচ্ছি রাস্তাটা, এই পাশের যে রাস্তাটা, এখানে শুধু টোটো বা ছোট গাড়িগুলোই থাকে। তো আপনারা যদি বড় গাড়িতে আসেন, এই জায়গায় আপনাদের নেমে যেতে হবে। নেমে যাওয়ার পরে ছোট টোটো বুক করে আপনারা যেতে পারেন, অথবা এখান থেকে 400 মিটারের মতো হাঁটা পথ। টোটো ভাড়া এখানে চাইলে হচ্ছে 20 টাকার মতো, একটু দরদাম করলে 10 টাকায় আসতেও পারে যদি পুরো গ্রুপে থাকেন আপনারা। 8 থেকে 10 মিনিট হেঁটেই আমরা পৌঁছে গেলাম গোল্ডেন মন্দিরের গেটের সামনে। গতকাল রাত্রিবেলা গোল্ডেন মন্দিরকে এক আলো ঝলমলো রূপে দেখেছিলাম, তাকেই এখন দেখব দিনের আলোয়। এখানে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, এটাই হলো জালিয়ানওয়ালাবাগের স্মৃতিসৌধ। এই মূর্তির বাঁদিকেই রয়েছে জালিয়ানওয়ালাবাগ ঢোকার রাস্তা, আর সোজা সামনের দিকে স্বর্ণ মন্দির। ঢুকে গেলাম স্বর্ণ মন্দিরের ভেতরে, চারপাশে কত দোকান দেখতে থাকুন। भैया ये तलवार कितना करके है? अच्छा, शार्प होता है? हाँ, अच्छा, कितना कितना है ये प्राइस? 850 है। स्टार्टिंग है 350। स्टार्टिंग 350 से है। कौन सा वाला 350? अच्छा, इसमें और भी डिजाइन किया हुआ है। कलर में इसमें कलर आएगा ब्लू रेड। अच्छा, ये वुडन एम्ब्रास का ना, वुडन एम्ब्रास। अच्छा, ये कौन से काट का होता है? ये कमानी का था, जो गाड़ी का पटा था। अच्छा, ये 38 के वापसी। अच्छा। অমৃতসর থেকে কোনো সুবিনিয়র নিয়ে যেতে হলে বা কাউকে কিছু গিফট দেওয়ার থাকলে এখানে সব ধরনের জিনিসই পেয়ে যাবেন। এখানে জুতোর দোকান, চটির দোকানে পুরো ভরপুর। যোগিন্দার দি হাড্ডি, এখানে হচ্ছে ফ্যান্সি পাঞ্জাবি জুতি। স্বর্ণ মন্দিরে ঢোকার জন্য কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো না ফলো করে আপনারা কিন্তু স্বর্ণ মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন না। স্বর্ণ মন্দিরে ঢুকতে হলে আপনাদেরকে মাথার চুল সবসময় কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। আমিও মাথার মধ্যে এইটা পরে নিলাম। এই কাপড়টার দাম নিল হচ্ছে 10 টাকা। এটা পরে এখন সামনের দিকে যাচ্ছি, স্বর্ণ মন্দিরের দিকে। স্বর্ণ মন্দিরের ঢোকার গেট এখানে, আর ঠিক বাঁদিকে এই জায়গাটা হচ্ছে জুতো রাখার জায়গা। আপনাদের বিনামূল্যে এখানে চটি রেখে তারপরে এই রাস্তাটা দিয়ে হেঁটে গিয়ে এই গেটটা দিয়ে ঢুকতে হবে ভেতর দিকে। ভেতর দিকে ঢুকলেই দেখতে পাবেন স্বর্ণ মন্দির। ফ্রি শু ডিপোজিং হাউস, এখানে বিনামূল্যে জুতো রাখা যাবে। দেখুন এখানে অনেকগুলো কাউন্টার রয়েছে। এই যে কাউন্টার নাম্বার 1, 2,
এই যে আমরা 5 নম্বর কাউন্টারে রাখছি জুতো। সবার জুতো রাখা হয়ে গেছে? কত নম্বর কাউন্টারে জুতো রাখা হলো আমাদের? 5 নম্বর কাউন্টার। এখানে বিনামূল্যে জুতো রেখে আমরা সবাই মিলে যাচ্ছি ওইদিকে। ওটাই হচ্ছে গেট স্বর্ণ মন্দিরে ঢোকার। চটি জুতো জমা করে আমরা ঢুকতে লাগলাম স্বর্ণ মন্দিরের দিকে। এখানে হাত ধুয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে, আর ঢোকার সময় ওখানে জলের মধ্যে পা ভিজিয়ে পা ধুয়ে ঢুকতে হবে। হাত পা ধুয়ে আমরা প্রবেশ করতে লাগলাম স্বর্ণ মন্দিরের ভেতরে। এখান থেকে বাঁদিকে রয়েছে লঙ্গরখানা। আপনারা যদি বিনামূল্যে খাবার খেতে চান এখান থেকে বাঁদিকে চলে যাবেন। কত বড় আর কত পুরনো এই গাছটাকে দেখুন। অমৃত সরোবরের পূর্ব দিকে এই বিশাল আকৃতির গাছটিকে বলা হয় দুঃখ ভঞ্জনী কুল গাছ। রায়দুনী চাঁদের ছোট কন্যা রজনী খুব বড় শিখ ভক্ত ছিল। ভগবানের প্রতি এত ভক্তি দেখে তার বাবা ভীষণ রাগান্বিত ছিল এবং শাস্তিস্বরূপ তার বিয়ে দিয়েছিল এক কুষ্ঠরোগীর সঙ্গে। কিন্তু বিবি রজনীর ভক্তি এতই বেশি ছিল যে সে তার স্বামীকে এই অমৃত সরোবরে এই বিরাট কুল গাছের সামনে ডুব দিয়েছিল এবং তারপরেই তার স্বামীর সব কুষ্ঠরোগ ঠিক হয়ে যায়। এখন এই যে লাইনে দাঁড়িয়ে রয়েছি স্বর্ণ মন্দির ঢুকবো বলে, এটা হচ্ছে পেছনের লাইনটা দেখতে পাচ্ছেন, সামনের লাইনটাও আমি দেখাচ্ছি। এবার লাইনটা দেখুন, এই লাইনটা এই পাশ দিয়ে ঘুরে ওই পাশ দিয়ে গিয়ে তারপরে ওইদিকে যাচ্ছে। প্রচুর লাইন, প্রচুর। দুর্গাপুজোর যেরকম আমরা কলকাতাতে ঠাকুর দেখতে লাইন দিই তার থেকেও বেশি লাইন এখানে। চার থেকে 4.5 ঘন্টা লাইন দিয়ে আমরা অবশেষে পৌঁছলাম স্বর্ণ মন্দিরের ভেতরে। এই স্বর্ণ মন্দির এক পবিত্র জলরাশির ঠিক মাঝখানে রয়েছে। এই স্বর্ণ মন্দিরকে ঘিরেই রয়েছে এই পবিত্র জলরাশি। একে বলা হয় অমৃত সরোবর। শিখ ধর্মের মানুষজন মনে করেন এই অমৃত সরোবরের জল খুবই পবিত্র। তারা স্বর্ণ মন্দিরে ঢোকার আগে এই জলে একবার ডুব দিয়ে পবিত্র হয়ে তারপরেই প্রবেশ করে স্বর্ণ মন্দিরের ভেতরে। আপনারা চাইলে আপনারাও এই জলরাশিতে নেমে একটু স্নান করে নিতেই পারেন। আর হাতে যদি আপনাদের সময় থাকে তাহলে অবশ্যই এই সরোবরের মধ্যে যে কালারফুল মাছগুলো রয়েছে সেগুলো দেখতে কিন্তু একদম ভুলবেন না। স্বর্ণ মন্দিরের ভেতরে ছবি তোলা একদমই অ্যালাউ নয়, তবুও কোনোভাবে অল্প কয়েকটা ছবি আমি তুলেই নিয়েছিলাম। আর যখন চোখের সামনে এত সোনা একবারে দেখা যায় তখন সেগুলোকে ক্যামেরাবন্দি না করে থাকাও মুশকিল। এইদিকে স্বর্ণ মন্দির দেখা হয়ে গেল, এবার আবার আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। ওই যে বড় গেটটা দেখছেন, গেটটা থেকে ডান দিক নিলেই হচ্ছে জালিয়ানওয়ালাবাগ, একদম কাছাকাছি। এই স্ট্যাচুটা থেকে এই ডান দিক নিলেই এই পাশেই হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। এই যে এখানে লেখা আছে জালিয়ানওয়ালাবাগ সড়ক। এই পথ দিয়েই প্রবেশ করলাম জালিয়ানওয়ালাবাগের উদ্যানে। জালিয়ানওয়ালাবাগের মতো কুখ্যাত হত্যাকাণ্ড যেই জায়গায় হয়েছিল সেই জায়গায় প্রবেশ করার ইচ্ছে না থাকলেও আমরা ঢুকে পড়লাম সেখানে স্মৃতিসৌধ দেখার জন্য। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে যারা জানেন না তাদের জন্য ছোট করে বলে রাখি। 1914 সালে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ড জার্মানিকে পরাজিত করে। সেই সময় ইংল্যান্ড তথা ব্রিটিশদের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল অনেক ভারতীয় সেনাবাহিনী। ব্রিটিশরা আশ্বাস দিয়েছিল যদি ভারতীয় সেনা এই যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে ভারতকে স্বাধীনতা দেওয়া হবে। 1918 সালের নভেম্বর মাসে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় তখন ইংরেজ সরকার কোনোভাবেই ভারতকে স্বাধীনতা দেবার দিকে পদক্ষেপ বাড়ায়নি।
এর প্রতিবাদে সেই সময় মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের আয়োজন করে। এর ফলস্বরূপ 1919 সালের এপ্রিল মাসে ইংরেজ সরকার গান্ধীজিকে গ্রেপ্তার করে, কিন্তু ভারতীয়দের প্রতিবাদে ব্রিটিশ সরকার গান্ধীজিকে মুক্তি দিতে বাধ্য হয়। এর পরবর্তীতে ভারতীয়দের প্রতিবাদ আরও বাড়তে থাকে। সেই সময় এপ্রিল মাসের 13 তারিখ দুজন রাজনৈতিক নেতাকে ইংরেজ সরকার আবার অমৃতসর থেকেই গ্রেপ্তার করে। তারই প্রতিবাদে ভারতীয় জনগণ এই জালিয়ানওয়ালাবাগ উদ্যানে সমবেত হয় এক সভার জন্য। আর সেই দিনই 1919 সালের 13ই এপ্রিল ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নির্দেশে এই জায়গায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই বদ্ধ উদ্যানে সমবেত নিরস্ত্র জনগণের ওপর গুলিবর্ষণ করে হত্যা করা হয় সকলকে। এই গণহত্যা ইতিহাসের সবথেকে কুখ্যাত গণহত্যা হিসাবেই গণ্য করা হয়, যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইট উপাধি প্রত্যাখ্যান করেন। জালিয়ানওয়ালাবাগ থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আটারি ওয়াঘা বর্ডার। এখন চলে এসেছি আটারি ওয়াঘা বর্ডারে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন আটারি ওয়াঘা বর্ডার, ওই পাশটা হচ্ছে পাকিস্তান। ভাবতেই কেমন লাগছে যে দুই দেশের একদম মাঝখানে দাঁড়িয়ে আছি আমি। দুই দেশের পতাকা দেখা যাচ্ছে, এখানে ভারতের পতাকা, আর ওইটা হচ্ছে পাকিস্তান বর্ডারের ওই পাটটায় যেখানে পাকিস্তানের ফ্ল্যাগ দেখা যাচ্ছে। আমি এখন পাঞ্জাবের যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হলো আটারি ভিলেজ। আর এই বর্ডার পার করলেই পাকিস্তানের যে জায়গাটা তার নাম হচ্ছে ওয়াঘা। ভারত পাকিস্তানের মধ্যে মৈত্র স্থাপনের জন্য ইন্ডিয়ার সাইডে বর্ডার সিকিউরিটি ফোর্স আর পাকিস্তানের সাইডে পাকিস্তান রেঞ্জার্স, এরা 1959 সাল থেকে এই বর্ডারের সামনেই ফ্ল্যাগ ডাউন সেরিমনি পালন করে আসছে। বিকেল 5টা থেকে এই সেরিমনি শুরু হয়। তবে একটা কথা বলে রাখা ভালো, এই সেরিমনি দেখতে হলে আপনারা কিন্তু অন্তত 3:30-র মধ্যে এখানে পৌঁছে যাবেন, তবেই ভালো সিট জোগাড় করে দেখতে পারবেন ভালোভাবে। এই সেরিমনির শুরুতেই মহিলা এবং বাচ্চাদেরকে বর্ডারের একদম সামনে যেতে দেওয়া হয়। চাইলে আপনারাও এখানে দেশাত্মবোধক গানে নাচ করে ভারত মাতাকে স্যালুট জানাতে পারেন। कश्मीर की बर्फीली एवं निष्ठुर सर्दियों से राजस्थान की तपती मरुस्थल और रण के दलदल तक, पूर्व में सुंदरबन के मैंग्रोव जंगलों से मिजोरम त्रिपुरा की दुर्गम पहाड़ियों तक बीएसएफ के जवानों के हौसले कभी भी पस्त नहीं हुए। এই নাচ গানের পরেই শুরু হলো বিএসএফ সেনাদের প্যারেড। এই প্যারেড দেখতে দেখতে গায়ে একদম কাটা দিয়ে দেওয়ার মতো অবস্থা।
সূর্যাস্তের সাথে সাথেই দুই দেশের পতাকা নামানো শুরু হলো। 2 থেকে 3 মিনিটের মধ্যে দুই দেশের পতাকা নেমে গেল সূর্যাস্তের সাথে সাথে। সেরিমনি মঞ্চ থেকে তখন আমরাও বেরিয়ে পড়লাম। ঘড়ির কাঁটায় তখন সন্ধে 6টা। কিছু ফটো সেশন করে এই বর্ডারের সামনে থেকে আমরা বিদায় নিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে এসে রাত্রিবেলা বেরিয়ে পড়লাম এই অমৃতসর শহরকে ঘুরে দেখব বলে, আর নিত্য নতুন খাবার ট্রাই করব। তার জন্য একটা ধাবাতে ঢুকলাম। ধাবাতে ঢুকে আমরা নিলাম হচ্ছে কুলচা। তো এখানে দেখুন বোঝা যাচ্ছে পুরো একদম ঝিলের একটা লেয়ার, এখানে সাথে একটা সবজি দিয়েছে, এখানে মটর রয়েছে, ধনে পাতা উপরে দেওয়া। মানে এখানে পাঞ্জাবে এসে এই পাঞ্জাবি কুলচা ট্রাই না করলে একদম মিস, পাঞ্জাবে আসাই মিস। কে কেমন লাগছে বলো একটু। রাত্রিবেলা হোটেলে আসার পর জুপিটার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমাদের জন্য কিন্তু খাবারের সম্পূর্ণ বন্দোবস্ত করে রেখেছিল। আপনারাও যদি অমৃতসর, কাশ্মীর, বৈষ্ণোদেবী ঘুরতে চান তাহলে অবশ্যই জুপিটার ট্যুরস অ্যান্ড ট্রাভেলের সাথে আসুন, তাহলে এই সুন্দর পরিবেশে এই সুন্দর ঘরোয়া খাওয়া খেতে পারবেন। তা মৃণালদা, এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা যে করলে, মাংস কি এখান থেকেই কিনলে? মাংস এখান থেকে কেনা। আচ্ছা, আর ডাল চাল নিয়ে এসছি? চাল ডালটা ওখান থেকে ম্যাক্সিমামটা ওখান থেকে নিয়ে আসা, এবার ওটা কমপ্লিট হয়ে গেলে তারপরে বাকিটা এখান থেকে। আদারওয়াইজ সবজি, চিকেন, মটন, ফিশ সব এখান থেকে। খুব ভালো, খুব ভালো রান্না হয়েছে। কেমন লাগলো খাওয়া? খুব ভালো। এখন যা ঘুরে আসতাম তাহলে খাওয়া কি আরাম। নন্দিনী, কেমন লাগছে খাবার বলো? ফাটাফাটি, পুরো বাঙালি আনা। আচ্ছা। লেগ পিসটা দেখেছেন? পুরো ওয়াও। আর এই ট্যুরিজমের সাথে আসলেই এরকম ঘরোয়া খাওয়া পাওয়া যায়। ঘরোয়া খাওয়া পাবে না। চিকেন কম পড়েছে এর পাতে। এত কম চিকেন কেন? হ্যাঁ, দাও দাও দাও। হ্যাঁ, পেট না ভরলে বলিস কিন্তু সৌরভ।